Assalamu alaikum. Welcome to the math solution of admission test of IBA MBA, Dhaka University, 67 intake, held on 30th November 2024. Let's get started. Question number 1. If x is a positive integer, which of the following must be odd? বলা হচ্ছে x পজিটিভ ইন্টিজার, তাহলে নিচের কোনটা অবশ্যই অড হবে? পজিটিভ ইন্টিজার বলতে x ইভেনও হতে পারে, অডও হতে পারে। তাহলে অপশন এ তে যদি খেয়াল করি, x যদি ইভেন হয় তাহলে ইভেন প্লাস 1 হচ্ছে অড, ইভেন প্লাস অড হচ্ছে অড, যেটা পসিবল। বাট x যদি অড হয় তাহলে অড প্লাস 1 ও অড প্লাস অড হচ্ছে ইভেন। তাহলে সেই ক্ষেত্রে এটা মাস্ট বি অড হয়নি, সো অপশন এ অ্যান্সার হবে না। অপশন বি তে একইভাবে এক্স এর ভ্যালু যদি ইভেন ধরি তাহলে ইভেনের যে কোনো পাওয়ার ইভেনই হয়, তাহলে ইভেন মাইনাস ইভেন ইজ ইভেন। আবার যদি এক্স এর ভ্যালু অড ধরি, অড এর যে কোনো পাওয়ারও অডই হয়, তাহলে অড মাইনাস অড সেটাও ইভেন। সো এখানে কোনোটাই অড হচ্ছে না, এই জন্য অপশন বিও অ্যান্সার হবে না। অপশন সি তে যদি দেখি, এক্স এর ভ্যালু যদি ইভেন ধরি তাহলে ইভেন স্কোয়ার ইজ ইভেন প্লাস এক্স ইভেন প্লাস 1 হচ্ছে অড, তাহলে ইভেন প্লাস ইভেন ইজ ইভেন, ইভেন প্লাস অড ইজ অড। আবার এক্স যদি অড ধরি তাহলে অড স্কোয়ার ইজ অড প্লাস এক্স আবার অড প্লাস 1 ও অড। সো অড প্লাস অড ইজ অড। তার মানে এখানে এক্স ইভেন হোক অথবা অড হোক, এর ভ্যালু মাস্ট বি অড হবে। সো অপশন সি হবে কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2. What is the value of x minus 2 whole squared plus x minus 1 whole squared plus x squared plus x plus 1 whole squared plus x plus 2 whole squared evaluates to which of the following? তাহলে যে এক্সপ্রেশন দেওয়া আছে এখান থেকে যদি পাওয়ারের কাজ করি একাধিকভাবে করা যেতে পারে। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার্ড, এখানেও a মাইনাস বি হোল স্কোয়ার্ড, এখানে a প্লাস বি হোল স্কোয়ার্ড, এখানে a প্লাস বি হোল স্কোয়ার্ড, এভাবে করে আমরা পাওয়ারের কাজ করতে পারি। আদারওয়াইজ যদি কাজ একটু কমাতে চাই তাহলে যদি খেয়াল করি এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার্ড এবং এক্স প্লাস 2 হোল স্কোয়ার্ড, এখানে ফর্মুলা দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার্ড প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার্ড, যেটার ভ্যালু হচ্ছে যে 2 ইন্টু a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার্ড প্লাস 2 স্কোয়ার্ড এখান থেকে পাচ্ছি। একইভাবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার্ড এবং এক্স প্লাস 1 হোল স্কোয়ার্ড এখান থেকেও আমরা পাচ্ছি 2 ইন্টু এ স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। এ মানে এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড মানে 1। অ্যান্ড আরেকটা ভ্যালু সিঙ্গেল এক্স স্কোয়ার, সেটা রয়ে গেছে প্লাস এক্স স্কোয়ার। এখন এখানে সিম্পলিফাই করলে 2 এক্স স্কোয়ার্ড প্লাস 4 ইন্টু 2 ইজ 8 প্লাস 2 এক্স স্কোয়ার্ড প্লাস 2 প্লাস এক্স স্কোয়ার্ড। Therefore, 2x squared plus 2x squared plus 1x squared অর্থাৎ 5x squared plus 8 plus 2 is 10. So 5x squared plus 10 অপশন বি তে দেওয়া আছে, এটাই হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 3. In a wildlife haven, ratio of giraffes to zebras is 37:43. If there are 300 more zebras than giraffes, how many giraffes are there? তাহলে দেওয়া আছে জিরাফ ইস টু জেব্রা 37:43। সো রেশিওতে জেব্রা জিরাফের চাইতে 43 মাইনাস 37 অর্থাৎ 6 ইউনিট বেশি। এই 6 ইউনিট অ্যাকচুয়াল সংখ্যায় 300 বলা হচ্ছে। তাহলে বের করতে হবে হাউ মেনি জিরাফস আর দেয়ার। জিরাফস হচ্ছে 37 ইউনিট, তাহলে 37 ইউনিট কত সেটা বের করতে হবে। 6 ইউনিট হচ্ছে 300 অর্থাৎ 50 টাইমস, তাহলে 37 ও 50 টাইমস হয়ে যাবে 37 ইন্টু 50। 37 100 টাইমস হলে 3700 হতো, যেহেতু 50 টাইমস মানে অর্ধেক, তাহলে 3700 এর অর্ধেক। 3700 এর অর্ধেক হবে 1850। সো 1850 অপশন বি হবে কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4. The ratio of the present ages of Raju, Kamal and Jeevan is 5:7:8. 8 years ago, the sum of their ages was 56. What will be their ages 8 years later? বর্তমানে রাজু, কামাল এবং জীবনের বয়সের অনুপাত হচ্ছে 5:7:8। 8 বছর পূর্বে তাদের তিনজনের বয়সের সমষ্টি ছিল 56। 8 বছর পরে তাদের বয়স কত হবে
বের করতে হবে। এখানে যেহেতু রেশিও আছে এবং অপশন আছে, আমরা শুধুমাত্র রেশিওর অপশন থেকেও অ্যান্সার করতে পারি চাইলে। সেটা কিভাবে? এখানে রাজু, কামাল, জীবন 5:7:8, যেহেতু অ্যান্সার অপশনে 8 বছর পরের বয়স দেওয়া আছে, তাহলে অপশন থেকে 8 বছর বিয়োগ করলে রেশিওটা 5:7:8 মেনটেন হবে। যদি অপশনে খেয়াল করি, 8 বছর আগে প্রথম যে ভ্যালু 20, 8 বছর আগে সেটা 12 ছিল, কিন্তু 12 তো 5-এর মাল্টিপল হয় না, কাজে এটা অ্যান্সার হবে না। অপশন বি তে যদি খেয়াল করি, প্রথম জনের বয়স 28, তাহলে 8 বছর আগে ছিল 20, সো যেহেতু এটা 25-এর মাল্টিপল, তাহলে এটা হতে পারে। দেন আমরা তাহলে পরেরটা দেখবো, 36 থেকে 8 বাদ দিলে 28 হয়, এবং 28 7-এর মাল্টিপল, তাহলে এটাও মেনটেন হচ্ছে। অ্যান্ড লাস্ট ওয়ান 40, এখান থেকে 8 বাদ দিলে 32, 32 8-এর মাল্টিপল। তার মানে এখানে তিনোটাই রেশিওটা মেনটেন করছে, সো এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। যদি সলভ করতে চাই, বর্তমানে তাদের রেশিও 5:7:8, আর 8 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি যদি 56 হয়ে থাকে, তাহলে বর্তমানে প্রত্যেকের 8 করে বেড়ে বর্তমান সমষ্টি হবে 3 × 8 24, বেড়ে 80 হবে। তার মানে এই টোটাল 80 5:7:8 রেশিওতে ভাগ হবে। এখন 5:7:8 এটার যোগফল হচ্ছে 20। তাহলে 20 ইউনিট যদি 80 হয়ে থাকে 4 গুণ, তাহলে 5ও 4 গুণ হবে 20, 7ও 4 গুণ হবে 28, 8ও 4 গুণ হবে 32। অর্থাৎ বর্তমানে তাদের বয়সগুলো 20, 28, 32। যেহেতু 8 বছর পরের বয়স জানতে চাচ্ছে, তাহলে 20-র সাথে 8 যোগ হয়ে 28, 28-এর সাথে 8 যোগ হয়ে 36, 32-এর সাথে 8 যোগ হয়ে 40 উইল বি দেয়ার এজেস। সো 28, 36, 40, যেটা অপশন বি তে ছিল, সেটা এই কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5. A bag contains some banknotes of Taka 2, Taka 5, and Taka 10 denominations. The ratio of the values of these banknotes are 7:2:3. If the total amount of money is Taka 360, how many banknotes of Taka 5 are there in the bag? এখানে খেয়াল করবো আমরা, অ্যাবসলিউট ভ্যালুতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট 360, এবং যে 3 ধরনের ব্যাংক নোট দেওয়া আছে তাদের ইন্ডিভিজুয়াল ভ্যালুর রেশিও দেওয়া আছে 7:2:3। তো এখানে যদি সাম খেয়াল করি আমরা, 7 + 2 + 3 = 12 ইউনিট। এই 12 ইউনিট হচ্ছে 360 টাকা। তাহলে 5 টাকা নোট হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট হবে 6/1 অর্থাৎ 60 টাকা। তার মানে 5 টাকার নোটের টোটাল ভ্যালু 60 টাকা। তাহলে 5 টাকার নোটের সংখ্যা বের করতে হলে 60-কে 5 দ্বারা ডিভাইড করলেই বের হবে। 60/5 হচ্ছে 12, অর্থাৎ 12টা তাহলে 5 টাকার নোট আছে। অপশন বি তে দেওয়া আছে, এটাই হবে কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6. If 6x plus 5y equal to 70% of 10y, what is the value of y by x? তো দেওয়া আছে 6x plus 5y equal to 70% of 10y কে একবারে লিখলে যে কোনো নাম্বারের 10% ডেসিমাল এক ঘর বামে যায়, অর্থাৎ 1y। তাহলে 70% হবে 7y, সো এটাকে আমরা একবারে লিখবো 7y। দেন 6x equal to 7y minus 5y, অর্থাৎ 2y। দেয়ারফোর আমাদের যেহেতু y বাই x বের করতে হবে, তাহলে y উপরে নিচে x নিয়ে আসলে 6/2 হবে, অ্যান্ড 6/2 মানে 3, সো y বাই x equal to 3, অপশন সি তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7. In a club, 20% of the members are more than 20 years old and 60% of the men are less than or equal to 60 years old. 40% of the members are engineer by profession. If 25% of the members above the age of 60 are engineers, what percent of the non-engineers are less than or equal to 60 years old? তো এটা একটা 2/2 সেটের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন গ্রিডে করলে সবচেয়ে সহজ হয়। 2/2 গ্রিডের জন্য আমরা তিনটা তিনটা লাইন টেনে নেই। টাইটেল গুলো হবে এখানে ইঞ্জিনিয়ার
নন ইঞ্জিনিয়ার, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে যে এইজ ক্যাটাগরি, যেখানে একটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 60, আরেকটা হচ্ছে অ্যাবাভ দ্য এজ অফ 60 অর্থাৎ গ্রেটার দেন 60। সো এখন পার্সেন্টেজ ইনফরমেশন দেওয়া, তাহলে টোটাল 100% ধরে নিব। এখন যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, 40% অফ দ্য মেম্বার্স আর ইঞ্জিনিয়ার বাই প্রফেশন, তাহলে ইঞ্জিনিয়ারের আন্ডারে টোটাল এখানে 40, নন ইঞ্জিনিয়ার তাহলে 60 হবে। এগেইন 60% অফ দ্য ম্যান আর লেস দেন অর ইকুয়াল টু 60 ইয়ার্স ওল্ড, তাহলে লেস দেন অর ইকুয়াল টু এর আন্ডারে 60%, অ্যাবাভ 60 হবে 40%। আরেকটা ইনফরমেশন আছে, ইফ 25% অফ দ্য মেম্বার্স অ্যাবাভ দ্য এজ অফ 60 আর ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ 60 বছরের উপরে বয়সী মেম্বারদের 25% হচ্ছে ইঞ্জিনিয়ার। 60 বছর বয়সের উপরের মেম্বার হচ্ছে 40, এই 40 এর 25% অর্থাৎ 4 ভাগের 1 ভাগ হচ্ছে যে 10, 10 জন তাহলে আর ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার আন্ডারে এখানে 10 বসবে। এবার আমরা গ্রিড মিলাতে হলে নিচে যেহেতু 40 মিলাতে হবে, তাহলে উপরে এখানে 30 লাগবে, আবার এখানে 60 মিলাতে হলে এই পাশে 30 লাগবে, এখানে নিচে 60 মিলাতে গেলে এখানেও 30 লাগবে। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ নন ইঞ্জিনিয়ার্স আর লেস দেন অর ইকুয়াল টু 60 ইয়ার্স ওল্ড। এটা নন ইঞ্জিনিয়ার ছিল, অর্থাৎ নন ইঞ্জিনিয়ার হচ্ছে এই 60 জন, এদের মধ্যে কত পার্সেন্ট 60 বছরের কম বা সমান, অর্থাৎ এই 30 এই 60 এর কত পার্সেন্ট। সো 30 যেহেতু 60 এর হাফ, তাহলে 30/60 হচ্ছে 50%। সো 50%, অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 8. Hamid sold a certain number of B grade papers for taka 1 each and a certain number of A grade papers for taka 1.25 each. He did not sell any other type if R% of his revenues came from B grade paper, and if P% of papers sold were of B grade, express R in terms of P. তাহলে হামিদ দুই ধরনের পেপার সেল করে, একটা হচ্ছে যে বি গ্রেড আর একটা এ গ্রেড। বি গ্রেডের প্রত্যেকটার ইউনিট প্রাইস হচ্ছে 1 করে, আর এ গ্রেডের প্রত্যেকটার প্রাইস হচ্ছে 1.25 করে। টোটাল যত পেপার সেল হয়েছে তার মধ্যে P% হচ্ছে বি গ্রেডের আর বাকিগুলো এ গ্রেডের। যেহেতু পার্সেন্টেজে বলা আছে, তা আমরা ধরে নেই টোটাল 100 ইউনিট সেল হয়েছে। তা 100 ইউনিট যদি সেল হয়ে থাকে, বি গ্রেড থেকে হবে পি এবং এ গ্রেড থেকে হবে 100 মাইনাস পি। তাহলে টোটাল সেল আসবে বি গ্রেড থেকে পি ইন্টু 1, দ্যাট ইজ অনলি পি, এবং এ গ্রেড থেকে আসবে 1.25 ইন্টু 100 মাইনাস পি। 1.25 ইন্টু 100 মানে 125 অ্যান্ড মাইনাস 1.25 পি। তাহলে টোটাল রেভিনিউ হবে বি থেকে পি এবং এ থেকে 125 মাইনাস 1.25 পি। এখন এই টোটাল রেভিনিউর মধ্যে যেহেতু R% অফ হিজ রেভিনিউস কেম ফ্রম বি গ্রেড, বি গ্রেড থেকে R% এসছে, তাহলে বি গ্রেড থেকে যদি আর হয়ে থাকে তাহলে টোটাল হবে 100। সো R/100 ইকুয়াল টু হবে বি গ্রেডের রেভিনিউ হচ্ছে পি এবং টোটাল রেভিনিউ হচ্ছে পি প্লাস 125 মাইনাস 1.25 পি। তো আমাদের আলটিমেটলি বের করতে হবে এক্সপ্রেস আর ইন টার্মস অফ পি। আর বের করতে হলে আমরা এখানে 100 সরাই নিতে পারি। সো আর ইকুয়াল টু 100p ডিভাইডেড বাই, এখানে সিম্পলিফাই করলে 125 আর মাইনাস 1.25 থেকে 1 মাইনাস করলে 0.25p। তাহলে আর এর ভ্যালু পি এর সাপেক্ষে এটা হবে, কিন্তু এভাবে করে অপশনে কোনোটা দেওয়া নাই, অপশনে একটু ম্যানিপুলেট করা হয়েছে। আমরা যদি অপশনে খেয়াল করি, অপশন এ তে 100p আছে উপরে, নিচে ঠিক নাই, তাহলে এটা হবে না আনসার। বিতে যদি খেয়াল করি, পি আছে শুধু 100 দ্বারা ডিভাইড করা হয়েছে, কিন্তু নিচে আবার 100 দ্বারা ডিভাইড করলে 500 আসার সুযোগ নাই। অপশন সি তে যদি দেখি, উপরে 400p অর্থাৎ 4 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। তো 4 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা যদি 100 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করি 400p, এবং নিচে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। তার মানে 4 দ্বারা মাল্টিপ্লাই করে এটা 400p and divided by 125 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে 500 মাইনাস 0.25 কে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে 1, অর্থাৎ শুধু পি থাকবে।
সো 400p ডিভাইডেড বাই 500 মাইনাস p এটা অপশনে আছে, অপশন সি তে, তাহলে এটা হবে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, Anwar bought a pen and sold it at 10% profit. If the purchase price was 10% less and the selling price was taka 5 less, then he would have made a profit of 20%. What was the cost of the pen? তাহলে একটা পেনের কস্ট প্রাইস যদি 100 হয়ে থাকে, 10% প্রফিটে সেল প্রাইস হবে 110। আবার যদি পারচেজ প্রাইসটা 10% লেস হতো, অর্থাৎ 100 না হয় যদি 90 হতো, তখন he would have made a profit of 20%, 20% প্রফিট হতো। 90 এর 20% হচ্ছে 18, 90 প্লাস 18 which is 108। এখানে এসপি দুটার পার্থক্য 2 ইউনিট। এই 2 ইউনিট যেটা, সেটা কোশ্চেনে বলা হচ্ছে যে 5 টাকা। তো 2 ইউনিট যদি 5 টাকা হয়ে থাকে, তাহলে কস্ট প্রাইস জানতে চাচ্ছে, কস্ট প্রাইস আমরা 100 ধরে নিয়েছিলাম, তাহলে 100 ইউনিট কত হবে? 2 এখানে 150 টাইমস, তাহলে 550 টাইমস হয়ে 250 টাকা হবে। সো 250 টাকা, অপশন বি হবে কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10, Babu imports pen and sells them at a profit of 80%. However, due to recent change in dollar exchange rate, his import cost has increased by 20%. If he does not change his selling price, what should be his profit now? তাহলে 80% প্রফিটে যেহেতু সেল করে, কস্ট প্রাইস 100 হলে সেল প্রাইস 80% প্রফিটে 180 টাকা হবে। এখন ডলার এক্সচেঞ্জ রেটের কারণে তার ইম্পোর্ট কস্ট 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100 টাকাটা এখন 120 টাকা হয়ে গেছে, কিন্তু তার সেলিং প্রাইস একই রয়ে গেছে 180 টাকা। তাহলে এখন প্রফিট হচ্ছে 120 থেকে 180, অর্থাৎ 60 টাকা। এই 60 টাকা প্রফিট হচ্ছে 120 টাকার উপরে, তাহলে 60 বাই 120, 60 যেহেতু 120 এর অর্ধেক, তাহলে প্রফিট হবে 50%। সো 50%, অপশন সি হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 11. Practice Perfect Tuition Center provides 45-minute classes at Taka 12 per class. If the number of minutes Durlabh spent in tuition this month was 132 greater than the number of Taka spent, how many classes did he do? বলা হচ্ছে 45 মিনিট একটা ক্লাসের ফি হচ্ছে 12 টাকা। দুর্লভ যদি 132 মিনিট স্পেন্ড করে থাকে, দেন দ্য নাম্বার অফ টাকা স্পেন্ড, অর্থাৎ যত টাকা ব্যয় করেছে তার চাইতে যদি 132 মিনিট সে বেশি স্পেন্ড করে থাকে, তাহলে সে কতগুলো ক্লাস করেছে জানতে চাওয়া হচ্ছে। তা আমরা যদি একটা ক্লাসে, পার ক্লাসে খেয়াল করি, পার ক্লাসের ফি হচ্ছে 12 টাকা, আর পার ক্লাসের ডিউরেশন হচ্ছে 45 মিনিট। তাহলে এক ক্লাসের জন্য টি এর চাইতে ডিউরেশন বেশি হচ্ছে 45 মাইনাস 12, অর্থাৎ 33। এভাবে করে 132 মিনিট বেশি স্পেন্ড করেছে কয়টা ক্লাসের জন্য? তো এক একটা ক্লাসে 33, তাহলে 132 এর জন্য 132 ডিভাইড বাই 33, অর্থাৎ 4টা ক্লাস। সো 4 ক্লাসেস ইজ দ্য অ্যান্সার, অপশন এ তে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 12. Akhil has 5 fewer pence than Kibriya. If Akhil gives Kibriya 5 pence, Kibriya will then have 4 times as many pence as Akhil. How many pence does Akhil have? আকিলের কাছে কিবরিয়ার চেয়ে 5টা কম পেন আছে। আকিল যদি কিবরিয়াকে 5টা পেন দেয়, তাহলে কিবরিয়ার পেন আকিলের পেনের 4 গুণ হবে। জানতে চাচ্ছে যে আকিলের কাছে কয়টা আছে। মনে করি আকিলের কাছে এই সংখ্যক পেন আছে, তাহলে কিবরিয়ার কাছে থাকবে, যেহেতু আকিলের কাছে 5টা কম আছে, কিবরিয়ার কাছে বেশি থাকবে 5টা, অর্থাৎ a প্লাস 5। এখন আকিল যদি কিবরিয়াকে 5টা দিয়ে দেয়, তাহলে আকিল থেকে 5টা কমে যাবে, থাকবে a মাইনাস 5। আর কিবরিয়ার কাছে তখন 5টা বেড়ে যাবে, তখন হয়ে যাবে a প্লাস 5 এর সাথে আরো 5 অ্যাড হয়ে 10 হবে। তখন বলা হচ্ছে যে কিবরিয়ার পেনের সংখ্যা আকিলের 4 গুণ। তা আমরা যদি এটাকে ইকুয়েট করতে চাই, কিবরিয়ার a প্লাস 10 যেটা, সেটা আকিলের a মাইনাস 5 এর 4 গুণ। ইকুয়েশনে ইকুয়েট করতে চাইলে আমরা এটাকে 4 দ্বারা গুণ করে দেই, তাহলে এটা ইকুয়াল হবে। সো এখানে 4a মাইনাস 20 ইকুয়াল টু a প্লাস 10। a পাশে চলে আসলে 3a ইকুয়াল টু 20 পাশে চলে আসলে 30, therefore a equal to 30 by 3 which is 10. So 10, option C হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 13.
The average weight of 50 balls is 2 pounds. If the weight of the container is included, the average weight increases by 0.05 pound. What is the weight of the container? বলা হচ্ছে 50টা বল এদের অ্যাভারেজ ওয়েট হচ্ছে 2 পাউন্ড করে, আর কন্টেইনারটার ওয়েট যদি ইনক্লুড করা হয় তাহলে অ্যাভারেজ ওয়েটটা 0.05 পাউন্ড বেড়ে যায়। কন্টেইনারের ওয়েট কত জানতে চাওয়া হচ্ছে। একেবারে বেসিক নিয়ম হচ্ছে যে 50টা বলের সাথে যদি কন্টেইনার অ্যাড করি তাহলে 51 আইটেম, তখন অ্যাভারেজ হচ্ছে আগে ছিল 2, পরে 0.05 বেড়ে 2.05 হয়েছে, তাহলে টোটাল ওয়েট হবে 51 ইন্টু 2.05। এখান থেকে 50 বলের যে ওয়েটটা 50 ইন্টু 2 করে, তাহলে সেটা বিয়োগ করলে আমরা কন্টেইনারের ওয়েটটা পাবো। এইটা কিছুটা ক্যালকুলেটিভ, এই 51 ইন্টু 2.05 এর কারণে। এটা ছাড়া আমরা চাইলে ডেভিয়েশন মেথড এখানে অ্যাপ্লাই করে দিতে পারি, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন কিছুটা কম হবে। যেহেতু আগের এভারেজটা 2 ছিল, পরে আবার 0.05 হয়েছে, তাহলে কন্টেইনারের ওয়েট এই 2.05 এটা তো মিনিমাম থাকবেই, প্লাস আরো যেহেতু আগের 50টা আইটেমের প্রত্যেকটার 0.05 করে বৃদ্ধি পেয়েছে কন্টেইনার ওয়েটের কারণে, তাহলে কন্টেইনার ওয়েটটা আরো 50 ইন্টু 0.05। সো এখানে গুণটা করলে 50 ইন্টু 5 হচ্ছে 250, ডেসিমাল 2 ঘর আগে আছে, তার মানে 2.5 আসবে। তো এই 2.5টা এই 2.05 এর সাথে অ্যাড হবে, তাতে করে যোগ করলে 4.55 উইল বি দ্য অ্যান্সার। 4.55 অপশন সি তে দেওয়া আছে, এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 14. A vending machine dispenses candies in a regularly repeating cycle of 10 different colors. If 3 candies cost you taka 25, what is the minimum amount of money you need before 3 candies of the same color are dispensed? 3টা ক্যান্ডির দাম 25 টাকা, 10 ডিফারেন্ট কালারের ক্যান্ডিজ আছে। জানতে চাওয়া হচ্ছে যে সেম কালারের 3টা ক্যান্ডি পেতে হলে মিনিমাম কত টাকা লাগবে। তাহলে যেহেতু 10টা কালার বলা হচ্ছে যে রেগুলার রিপিটিং সাইকেলের মাধ্যমে আসে, তার মানে প্রথম 10টা ক্যান্ডি 10টা ভিন্ন কালারের হবে, তাহলে প্রত্যেকটা কালার থেকে একটা করে হলো। এরপরে আবার যদি 10টা নেই তখন আবার 10টা ভিন্ন কালার থেকে 10টা আসবে, তাতে করে প্রত্যেকটা কালারের 2টা করে হলো। কিন্তু যেহেতু সেম কালারের আমাদের 3টা দরকার, তাহলে এরপরে আর একটা ক্যান্ডি তুললেই একটা কালারের সাথে ম্যাচ করবে, অর্থাৎ একটা কালার 3টা পাওয়া যাবে। তার মানে আমাদের ক্যান্ডির প্রয়োজন হবে 21টা। এখন এই 21 ক্যান্ডির প্রাইস কত সেটাই বের করতে হবে। 3টা ক্যান্ডির দাম 25 টাকা, তাহলে 21টা ক্যান্ডির দাম হবে 25/3 ইন্টু 21। এখানে 3 দ্বারা 7 টাইমস, 7 ইন্টু 25 হচ্ছে 175। তাহলে 175 অপশন সি হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 15. 12 workers fold 60 sheets of cloth in 9 minutes. If each worker has the same constant rate of folding, how long will it take for 27 workers to fold 180 clothes? The time and work এর কোশ্চেন এমডিএইচ মেথডে করতে পারি দ্রুত। এখানে বলা হচ্ছে যে 12 ওয়ার্কার্স 60 শিট ফোল্ড করতে পারে 9 মিনিটে, তাহলে 12 ইন্টু 9 ডিভাইডেড বাই ওয়ার্ক নিচে বসাবো 60 ইকুয়াল টু এই সেম রেটে বলা হচ্ছে হাউ লং উইল ইট টেক, মনে করি যে টাইমটা টি, ফর 27 ওয়ার্কার্স, তাহলে ইন্টু 27 টু ফোল্ড 180 ক্লথ, তার মানে ওয়ার্ক সেটা নিচে বসাবো 180। সিম্পলিফাই করলে 60 180 এর মাঝে 3 বার যায়, 3 27 এর মধ্যে 9 টাইমস, 9 এবং এই 9 ক্যান্সেল হয়ে যাবে, দেয়ারফর টাইম ইকুয়াল টু 12, অর্থাৎ 12 মিনিট হবে এই কোশ্চেনের অ্যান্সার। অপশনে এটা দেওয়া নাই, তাহলে নান অফ দিস হবে। Question number 16. Oppu got a contract to complete a project in 40 days. He engaged 15 workers who can complete the work in 40 days. However, after working for few days, 5 workers wanted to leave the job. After how many days can Oppu grant leave to these 5 workers so that the project is completed on time? Oppu 40 দিনে একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য 15 ওয়ার্কার নিয়োগ দিল, যারা 40 দিনেই কাজটা করতে পারে।
কিছুদিন পর 5 জন ওয়ার্কার ছুটি চাইলো। এই 5 জন ওয়ার্কারকে কতদিন কাজ করার পরে ছুটি মঞ্জুর করা যাবে যাতে করে কাজটা অন টাইমে শেষ হয়? কোশ্চেনটা একটা ফ্লড কোশ্চেন অথবা ট্র্যাপ কোশ্চেন, বিকজ যদি অন টাইমেই কাজটা শেষ হতে হয় এবং প্রথমে বলা হচ্ছে যে 15 জন ওয়ার্কার 40 দিনেই কাজটা শেষ করতে পারে, তাহলে অন টাইমে কাজটা শেষ করতে হলে এই 15 জন থেকে কাউকেই ছুটি দেওয়ার সুযোগ নাই। অর্থাৎ 40 দিন কাজ করার পরেই কাজটা সম্পন্ন হবে এবং তখন ছুটি পেতে পারে। তো অপশনে যেহেতু 40 ডেজ নাই, তাহলে নান অফ দিস হবে এই কোশ্চেনের অ্যান্সার। ম্যাথমেটিক্যালি এটাকে করতে চাইলে মনে করি ডি দিন পরে এই 5 জন ওয়ার্কার ছুটি পাবে, তাহলে প্রথম ডি দিন 15 জন ওয়ার্কার কাজ করেছে, কাজ হবে 15 ডি প্লাস পরবর্তীতে যেহেতু মোট 40 ডেজ যে কাজটা শেষ হবে অন টাইমে, তাহলে 40 মাইনাস ডি দিন কাজ করবে, 5 জন চলে গেলে 10 জন, তাহলে 10 ইন্টু 40 মাইনাস ডি এতটুকু কাজ হবে। আর এই কাজটাই হচ্ছে টোটাল কাজ, যেটা 15 ওয়ার্কারের 40 ডেজের কাজ, 15 ইন্টু 40। এখানে 15 ডি আর এখানে মাইনাস 10 ডি অর্থাৎ 5 ডি আসবে, প্লাস এখানে 400 ইকুয়াল টু 600। সো 5 ডি ইকুয়াল টু 600 minus 400 অর্থাৎ 200। Therefore D equal to 40। অর্থাৎ কাজটা অন টাইমে শেষ হতে 40 দিনই লাগবে, যেহেতু তাদের কাজের ক্ষমতা সেরকমই বলা আছে আগে থেকে। তো সো এই কোশ্চেনটা একটু ফ্লড অথবা ট্র্যাপ, অ্যান্সার নান অফ দিস হবে। কোশ্চেন নাম্বার 17। Nabil ran the first 5 kilometers of a 10-kilometer race at a constant rate of 12 kilometers per hour. He finished the race in 55 minutes. At what constant rate did he run the rest of the race? 10 কিলোমিটার মধ্যে প্রথম 5 কিলোমিটার সে 12 কিলোমিটার পার আওয়ারে গেল, আর টোটাল রেসটা সম্পন্ন হতে 55 মিনিট লাগলো। জানতে চাচ্ছে যে বাকি রেসের তার স্পিডটা কত থাকবে। বাকি রেসের জন্য তার সময় লাগবে, টোটাল যেহেতু 55 মিনিট, 55 মিনিটকে আমরা আওয়ারে লিখলে 55/60 লিখতে পারি। এখান থেকে মাইনাস করব প্রথম 5 কিলোমিটার অতিক্রম করতে যে সময়টা লাগলো, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স হচ্ছে 5 ডিভাইড বাই স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। সিম্পলিফাই করলে এখানে 60 আর এখানে 25 অর্থাৎ 30/60 আওয়ার অর্থাৎ হাফ এন আওয়ার। তার মানে বাকি রেসটা সম্পন্ন করতে তার হাফ আওয়ার লাগবে এবং বাকি রেসের লেন্থ হচ্ছে আরো 5 কিলোমিটার। তার স্পিড হবে ডিস্টেন্স বাই টাইম, 5 ডিভাইডেড বাই টাইম হচ্ছে হাফ আওয়ার। সো এটা সিম্পলিফাই করলে 5 ইন্টু 2 হয়ে যাবে, which is equal to 10 কিলোমিটার পার আওয়ার। সো 10 কিলোমিটার পার আওয়ার অপশন সি তে দেওয়া আছে, এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18। Zohir can cover a distance of 58 km in 6.5 hours if he travels 48 km by a cycle and the rest by walking. However, he needs 80 more minutes to cover the same distance if he travels 40 km by cycle and the rest by walking. Find the ratio of his cycling speed to that of his walking speed. 58 কিলোমিটার মধ্যে 48 কিলোমিটার সাইকেল এবং বাকিটা হেঁটে গেলে 6.5 ঘন্টা লাগে। তার মানে 48 ডিস্টেন্স ডিভাইডেড বাই মনে করি সাইক্লিং এর স্পিড সি, তাহলে ডিভাইড বাই সি এন্ড প্লাস রিমেনিং তাহলে থাকবে 58 থেকে 48 চলে গেলে 10 ডিভাইড বাই ওয়াকিং এর স্পিড ডব্লিউ যদি হয় ইকুয়াল টু এই টোটাল টাইমটা 6.5 আওয়ার্স। 6.5 আওয়ার্সকে মিনিটে কনভার্ট করে নেই 390 মিনিট। আবার যদি 40 কিলোমিটার সাইকেলে যায় এবং বাকিটা হেঁটে যায় তখন 80 মোর মিনিটস লাগে, অর্থাৎ 40 বাই সি প্লাস রিমেনিং থাকে তখন 18 বাই ডাব্লিউ ইকুয়াল টু 80 মিনিট মোর লাগে, তার মানে 390 প্লাস 80 অর্থাৎ 470 মিনিট। এখন প্রথমটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু ডিনোমিনেটরে সি এবং ডাব্লিউ আছে, তাহলে সি ডাব্লিউ দ্বারা প্রত্যেকটা টার্মকে গুণ করে দিলে 48 ডাব্লিউ প্লাস 10 সি ইকুয়াল টু 390 সি ডাব্লিউ।
একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে CW দ্বারা গুণ করে দিলে 40W প্লাস 18C ইকুয়াল টু 470CW। এখন দুটো ইকুয়েশন এখানে পাওয়া গেছে। এই দুইটা ইকুয়েশনকে সলভ করার মাধ্যমে আমরা সাইক্লিং এবং ওয়াকিং এর স্পিডের রেশিও পাবো। তো এটা বিভিন্নভাবেই করা যেতে পারে। ইকুয়েশন সলভ করতে চাইলে শিফটিং মেথড অ্যাপ্লাই করা যায়। এক্ষেত্রে শিফটিং মেথড অ্যাপ্লাই করলে এখানে সি এবং ডাব্লিউর ভ্যালু পাওয়া যাবে এবং সেখান থেকে রেশিও বের করা যাবে। আর যদি সি এবং ডাব্লিউর ভ্যালু বের না করে সরাসরি রেশিওতে আনতে চাই, তাহলে এই দুই ইকুয়েশন ভাগ করলে রেশিওতে পৌঁছানো যাবে। তো যদি ভাগ করি আমরা, এই 0 0 ক্যান্সেল হয়ে যাবে, সিডব্লিউ ক্যান্সেল হয়ে যাবে, আর উপরের পার্টে দুটাই ইভেন, নিচেও দুটাই ইভেন, তার মানে 2 দ্বারা ক্যান্সেল করে দেওয়া যাবে। 2 দ্বারা ক্যান্সেল করলে উপরে থাকবে 24W প্লাস 5C ডিভাইডেড বাই, নিচে থাকবে 2 দ্বারা ভাগ করে দিলে 20W প্লাস 9C ইকুয়াল টু 39/47। এবারে ক্রস গুণ করলে 39 ইন্টু 20, 39-এর ডাবল হচ্ছে 78, তাহলে 780W প্লাস 39 ইন্টু 9, তার মানে 390 থেকে 39 বাদ দিলে 351C ইকুয়াল টু, এখানে 47 ইন্টু 24, এই গুণটা করলে 1128 আসবে W প্লাস 47 ইন্টু 5, এটা 235C দিবে। সি গুলো একপাশে নিয়ে আসলে এখানে 351 আর 235 সাবট্রাক্ট করলে 116C ইকুয়াল টু 1128 থেকে 780 সাবট্রাক্ট করলে 348 পাওয়া যাবে। C is to W, 348 is to 116, 116 348 মধ্যে 3 বার যায়, অর্থাৎ 3:1। সো সাইক্লিং এবং ওয়াকিং এর স্পিডের রেশিও হচ্ছে 3:1। অপশন বি তে দেওয়া আছে, এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 19. A jar contains 60 jelly beans, 40 white beans, Y yellow beans, R red beans, and P purple beans. If a jelly bean is to be chosen at random, the probability that the jelly bean is neither red nor purple is 0.85. What is the value of Y? তাহলে এখানে 4টা কালারের বিন আছে। হোয়াইট বিন এর সংখ্যা হচ্ছে যে 40, ইয়েলো বিন এর সংখ্যা হচ্ছে যে Y, রেড বিন এর সংখ্যা হচ্ছে R, পার্পল বিন এর সংখ্যা হচ্ছে P। এখন বলা হচ্ছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য জেলি বিন ইজ নিদার রেড নর পার্পল, রেড হবে না পার্পল হবে না, অর্থাৎ এই দুইটার মধ্যে হবে না। তার মানে এই যে 0.85, সেটা তাহলে হোয়াইট বা ইয়েলো হওয়ার প্রবাবিলিটি। তো 0.85 যেহেতু টোটাল 60, তাহলে হোয়াইট প্লাস ইয়েলোর সংখ্যা হবে 0.85 কে আমরা 85% বলতে পারি। তাহলে 85% অফ 60, 51। তার মানে হোয়াইট এবং ইয়েলো মিলে টোটাল 51, এবং কোশ্চেনে বলা আছে যে হোয়াইট আছে 40, তাহলে ইয়েলো হবে 51 মাইনাস 40, 51 মাইনাস 40 হচ্ছে 11। সো ইয়েলোর সংখ্যা 11, অপশন ডি তে দেওয়া আছে। Question number 20. Positive integers x, y, and z, the function x omega y omega z means that z divided by x to the power y is an integer, but z divided by x to the power y plus 1 is not. If the function x omega 2 omega 144 is an integer, then which of the following is not a possible value of x? অর্থাৎ বলা হচ্ছে এখানে একটা ফাংশন ওমেগার সিম্বল দিয়ে ফাংশনটা বলা হচ্ছে, যদি এক্স ওমেগা ওয়াই ওমেগা জেড, এটার মিনিংটা হয়ে থাকে যে জেড ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়াই, এবং সেটা একটা ইন্টিজার। জেড ডিভাইডেড বাই
x টু দি পাওয়ার y এটা একটা ইন্টিজার, বাট z ডিভাইডেড বাই x টু দি পাওয়ার y প্লাস 1 এটা ইন্টিজার না। বলা হচ্ছে যে x ওমেগা 2 ওমেগা 144, অর্থাৎ y এর জায়গায় 2 এবং z এর জায়গায় 144 দেওয়া আছে। তাহলে z এর জায়গায় 144 বসালে ডিভাইড বাই x টু দি পাওয়ার y এর জায়গায় 2 হবে, তাহলে এটা একটা ইন্টিজার। আবার 144 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার y এর জায়গায় যেহেতু 2 দেওয়া আছে, তাহলে 2 প্লাস 1 অর্থাৎ 3 x কিউব এটা ইন্টিজার না বলা হচ্ছে। এখন আমরা অপশন থেকে দেখব x এর কোন ভ্যালুটা পসিবল না। অপশন এ তে 2 দেওয়া আছে, তাহলে x এর জায়গায় যদি 2 বসাই এখানে পাচ্ছি 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার মানে হচ্ছে যে 4, 144 ডিভাইড বাই 4 এটা ইন্টিজার দিচ্ছে, তাহলে এটা ঠিক আছে। আবার এখানে যদি x এর জায়গায় 2 বসায় তাহলে 2 কিউবড হচ্ছে যে 8, তো 144 বাই 8 এগেইন এটাও একটা ইন্টিজার, কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে যে এটা ইন্টিজার না, তার মানে x এর ভ্যালু 2 যেটা সেটা হওয়া পসিবল না। তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি, অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 21. Wall-to-wall carpeting is installed in a hallway at a cost of taka 425 per square foot. If the hallway's perimeter is 44% of its area and its length is 50 feet, determine the total carpeting cost in taka. Perimeter হচ্ছে যে 44% of its area. আমরা জানি perimeter হচ্ছে যে 2 into length plus breadth. এবং এই পেরিমিটারটা ভ্যালুতে এরিয়ার 44%, তো 44% মানে 44 বাই 100 অফ এরিয়া মানে লেংথ ইন্টু ব্রেথ। এখন লেংথের ভ্যালুটা দেওয়া আছে 50, তাহলে আমরা যদি এখানে 50 বসাই 2 ইন্টু 50 প্লাস বি ইকুয়াল টু 44 বাই 100 ইন্টু 50 ইন্টু বি। সো 50 এখানে 100 সাথে 2 টাইমস ক্যান্সেল হবে, আর 2 এখানে 44 এর সাথে 22 টাইমস। দেয়ারফর বাম পক্ষে 2 দ্বারা গুণ করে দিলে 100 প্লাস 2b ইকুয়াল টু এখানে 22b। সো 22b থেকে 2b সাবট্রাক্ট করলে 20b ইকুয়াল টু 100। দেয়ারফর b ইকুয়াল টু তাহলে 100 বাই 20 হচ্ছে 5। ব্রেথ এখানে 5 পাওয়া গেল। তো জানতে চাচ্ছে যে টোটাল কার্পেটিং কস্ট, সেটা এরিয়া উপরে ডিপেন্ড করবে। লেংথ হচ্ছে 50 ইন্টু ব্রেথ হচ্ছে 5, এতটুকু স্কোয়ার ফিট এরিয়াতে প্রতি স্কোয়ার ফিটের খরচ হচ্ছে 425, তাহলে টোটাল কস্ট হবে ইন্টু 425। 5 দ্বারা যদি প্রথম গুণ করে দেই তাহলে এখানে 5 ইন্টু 400 2000 and 25 into 5 125, অর্থাৎ 50 ইন্টু 2125। সো 5 দ্বারা 2125 কে গুণ করলে 5 ইন্টু 125 হচ্ছে 625, আর 5 ইন্টু 2 হচ্ছে 10, তাহলে 10 এবং 625, এবং যেহেতু 50 জিরো আছে এই জিরোটা এখানে বসবে, তাহলে 106250 ইজ দ্য অ্যান্সার। 106250 অপশন সি তে দেওয়া আছে, এটা হবে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22. ইন দ্য অ্যাবাভ ফিগারটা নিচে দেওয়া আছে, ABCD is a rectangle and XY is parallel to AB. X is the middle point of AC. The area of triangle EBF and FBD are equal. If CE equal to EF and QY is 2 cm, what is the ratio of the area of quadrilateral ABEC and triangle BEF? তাহলে এখানে বলা হচ্ছে XY is parallel to AB, এই লাইনটা AB এর প্যারালাল, x is midpoint of AC, তাহলে এই x টা AC এর মিডে আছে, এবং এরিয়া অফ ট্রায়াঙ্গেল EBF and FBD আর ইকুয়াল। EBF এই ট্রায়াঙ্গেল এবং FBD এই ট্রায়াঙ্গেলের এরিয়া সমান। CE ইকুয়াল টু EF বলা হচ্ছে, তাহলে এই CE এবং EF এই দুটো সমান। সো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এরিয়া অফ কোয়াড্রিলেটারাল ABEC এন্ড ট্রায়াঙ্গেলস? এখন রেক্টেঙ্গেলের সিডি বাহুতে যদি খেয়াল করি, যেহেতু এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া সমান বলা হচ্ছে এবং দুটো ট্রায়াঙ্গেলের হাইট সমান এখানে, এই যে, তো যেহেতু হাইট সমান তার মানে তাদের বেইজও সমান হবে। তাহলে বেইজ সমান মানে হচ্ছে যে তাহলে EF এবং FD সমান। আবার এখানে বলা হচ্ছে যে CE ইকুয়াল টু EF, তার মানে এই তিনটা
পার্ট তাহলে সমান ইকুয়াল। আমরা যদি সিবিটাকে টানি তাহলে যে তিনটা ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে এই তিনটা ট্রায়াঙ্গেলের এরিয়া সমান হবে। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল এরিয়াকে যদি 1 ইউনিট ধরে নেই তাহলে এটা 1 ইউনিট, এটাও 1 ইউনিট, এটাও 1 ইউনিট হবে। এখন যেহেতু সিবিটা এই রেক্টেঙ্গেলের কর্ণ ঠিক মাঝখান দিয়ে গিয়েছে তাহলে সিবিডিটা আর এবিসিটা ইকুয়াল এরিয়াতে আছে। তো যেহেতু সিবিডি অংশের মধ্যে 1 + 1 + 1 3 ইউনিট আছে তাহলে এবিসি অংশের মধ্যে এখানেও টোটাল 3 ইউনিট আছে। এবারে আমরা যদি আমাদের রিকোয়ারমেন্টে খেয়াল করি, জানতে চাচ্ছে যে এরিয়া অফ কোয়াড্রিল্যাটারাল এবিইসি, তাহলে এ বি ই এবং সি পর্যন্ত এখানে 3 + 1 4 ইউনিট আছে। আর ট্রায়াঙ্গেল বিইএফ যেটা সেটাতে 1 ইউনিট আছে, অলরেডি আমরা সেটা দেখেছি। তাহলে এই রিকোয়ার্ড রেশিও হবে 3 + 1 অর্থাৎ 4 and is to 1। তাহলে 4:1 হবে এই দুইটার এরিয়ার রেশিও। সো অ্যান্সার অপশন এ তে দেওয়া আছে, এটাই হবে অ্যান্সার। Question number 23. The graph of which of the following equations is a straight line that is parallel to the line M in the figure below and intersects the positive direction of y-axis? তো বলা হচ্ছে স্ট্রেট লাইন এম এর প্যারালাল লাইন যেটা ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে ইন্টারসেক্ট করে তার ইকুয়েশনটা কত। তো এটার সাথে প্যারালাল হতে গেলে লাইনটা হয় এইরকম এপাশ এদিকে দিয়ে যাবে অথবা ওই পাশ দিয়ে যাবে। যেহেতু কোশ্চেনে বলাই আছে যে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে ইন্টারসেক্ট করবে, তো তার মানে এই লাইনটা নিচে দিয়ে যাবে না। সো এটা পসিবল না। এখন আমরা অপশন থেকে খেয়াল করতে পারি যে ওয়াই ইন্টারসেপ্টটা পজিটিভ কোথায় আছে। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা যদি y = mx + c এভাবে লিখি, অথবা যদি ax + by = c এভাবে লিখি, যেভাবে লিখি যে এই c হচ্ছে y ইন্টারসেপ্ট যেটা পজিটিভ হতে হবে। তো আমরা যদি অপশনে খেয়াল করি ইকুয়েশনের পজিটিভ ভ্যালু আছে এখানে a তে +2 আছে, b তে -2 আছে, তাহলে এটা হবে না। c তে পজিটিভ আছে, d তে -4 আছে, এটা হবে না। তো তার মানে অপশন এ অথবা সি হওয়ার পসিবিলিটি আছে। সেকেন্ড অবজারভেশন হচ্ছে এখানে স্লোপটা দেখা। যেহেতু এটা আপওয়ার্ড লাইনের স্লোপ হয় পজিটিভ। স্লোপ যদি আমরা এতে খেয়াল করি, যেহেতু এটা ওয়াই এবং এক্স একই পাশে আছে এবং দুইটাই একই সাইন আছে, তার মানে এটার স্লোপ হবে নেগেটিভ। আমাদের দরকার পজিটিভ স্লোপ, এর মানে এটা অ্যান্সার হবে না। সিতে যদি খেয়াল করি এক্স এবং ওয়াই ইকুয়েশনের একই পাশে আছে এবং ভিন্ন সাইন যুক্ত আছে, তো তার মানে এখানের স্লোপটা পজিটিভ আসবে, তাহলে এটাই অ্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি। এখন যেহেতু নান অফ দিজও আছে, তাহলে আমরা কনফার্ম হতে চাইলে এখানে স্লোপটা বের করে আমরা কম্পেয়ার করতে পারি। দুইটা প্যারালাল লাইনের স্লোপ সবসময় সেম হয়। প্যারালাল লাইন হলে স্লোপ m1 = m2 হয়ে থাকে। তাহলে লাইন এম এর স্লোপ যদি বের করি, যেটাকে আমরা m1 বলবো, সেটা হবে পয়েন্ট থেকে স্লোপ বের করতে হলে y2 - y1 / x2 - x1 করতে হয়। y2 - y1 অর্থাৎ -3 / x2 - x1। সো এখানে -3 / 4। তাহলে লাইন এম এর স্লোপ হচ্ছে 3/4। এখন লাইন এম এর যে প্যারালাল লাইন সেটারও স্লোপ সেম হবে, দুটো প্যারালাল লাইনের স্লোপ সমান হয় কারণে। এম এর প্যারালাল লাইন অপশন সি এর স্লোপ হচ্ছে এক্স ওয়াই একই দিকে থাকলে স্লোপ বের করার নিয়ম হচ্ছে -x এর কোফিশিয়েন্ট / y এর কোফিশিয়েন্ট। তার মানে এখানে -3 / y এর কোফিশিয়েন্ট হচ্ছে 4। সো -1 হচ্ছে +3 / 4, অর্থাৎ স্লোপ মিলে গেল। এম লাইনের স্লোপও 3/4 এবং সি লাইন যেটা সেটারও স্লোপ 3/4। তার মানে ক্লিয়ারলি সি হবে এই কোশ্চেনের অ্যান্সার। These are the questions on problem solving PS under mathematical problem solving section. Thanks for watching.